হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মহিজ ইনোভেশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা যথারীতি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থার্ড ক্লাসে করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস পড়েছি, দেখেছি যে আমরা কীভাবে দিয়ের ব্যবহার শিখতে হয়, তারপর হচ্ছে কীভাবে বিভিন্ন কনজাংশন দ্বারা নাউন প্রনাউন যুক্ত হয়ে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল সেগুলো আমরা জেনেছি। যে আমরা টেকনিকটা ছিল ভুনের ব্যবহার। তারপরে আমরা আরও কিছু ব্যবহার শিখেছি, যে সেখানে যে অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলো দেখতে প্লুরাল মনে হলেও আসলে সিঙ্গুলার, তখন ভার্বগুলো সিঙ্গুলার হবে। যাই হোক, পিছনের কথাগুলো আমরা খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছি বিধায় সেগুলো বলতে চাচ্ছি না। আজকের নতুন পড়াটা হচ্ছে আমাদের সাকসেশন কম্পোজিশন ইংলিশ বইয়ের 10 নম্বর পেজের 1 নম্বর রুলস, একদম নিচের দিকে দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা খুব ভালোভাবে আগে পড়ায় আসছি এবং খুব চমৎকারভাবে বুঝে আসছি। তারপরেও আমি তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি কীভাবে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব। আমাকে এই রুলসটা কি কেউ বুঝিয়ে দিতে পারবে? আমি পরবর্তীতে চেষ্টা করব আরেকটু ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কে কে পারবে? সবসময় নাইমা, সালমা তারা কয়েকজন হাত তোলে। এখন ওদের কথা যদি বলি, বলবে ওদেরকেই তো আপনি জিজ্ঞেস করেন ভাইয়া। নাইমা বলো, দেখি কতটুকু মনে আছে আগের পড়াটা। জি ভাইয়া, হ্যাঁ, এটা হচ্ছে মূলত হেডওয়ার্ডের রুলস। হেডওয়ার্ড হচ্ছে হেডওয়ার্ড চেনার উপায় হচ্ছে প্রথমে যে কোনো পসেসিভ থাকবে। দুইটা চেনার উপায় আছে। একটা হচ্ছে প্রথমে পসেসিভ থাকবে, যে তারপর যে কোনো একটা নাউন থাকবে, তারপর হচ্ছে প্রিপোজিশন থাকবে। থাকলে এই মাঝখানে যে নাউনটা, এই নাউন অনুযায়ী ভার্বটা হবে। নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। তো এইটাই মূলত হেডওয়ার্ড, এই নাউনটাই মূলত হেডওয়ার্ড। আর আরেকটা নিয়ম হচ্ছে যে প্রথমে আর্টিকেল থাকবে, আর্টিকেল থেকে তারপর যে কোনো একটা নাউন থাকবে, তারপর আবার যে কোনো প্রিপোজিশন থাকবে। এই মাঝখানে যে নাউনটা এটাই আবার হেডওয়ার্ড। এই হেডওয়ার্ড অনুযায়ী ভার্বটা হবে। হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্বটাও হবে সিঙ্গুলার, হেডওয়ার্ডটা যদি প্লুরাল হয় ভার্বটাও হবে প্লুরাল। আর আরেকটা ব্যবহার হচ্ছে যে দা নাম্বার অফ যদি থাকে তখন হবে দা নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, অথবা দা নাম্বারস থাকলেও ভার্ব সিঙ্গুলার, আর এ নাম্বার অফ থাকলে ভার্ব প্লুরাল হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সবাই একটু জোরে করতালি হবে। একদম পারফেক্ট হয়েছে, 100% পারফেক্ট। আমি একটু ব্যাখ্যা করে বুঝাচ্ছি। অনেকে ভাববে যে ভাইয়া ও না হয়তো বুঝতে পেরেছে, আমরা তো ভুলে গেছি, অনেক আগে পড়েছি। বা যারা ক্লাসটা পায় না, যে ভাইয়া একটু যদি ব্যাখ্যা করে সুন্দর করে আস্তে আস্তে বোঝাতেন আমাদের জন্য ভালো হবে। ওকে, ঠিক আছে, আমি ব্যাখ্যা সহকারেই একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, এখানে লেখা আছে হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন যে ভাইয়া হেড ওয়ার্ড কি? হেড ওয়ার্ড কি? ঠিক আছে, হেডওয়ার্ড, হেডওয়ার্ড হচ্ছে এমন একটি শব্দ, হেডওয়ার্ড হচ্ছে এমন একটি শব্দ যেই শব্দটা যদি এই সেন্টেন্সের মধ্যে না থাকতো তাহলে সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হতো না। যেমন মনে করো, আজকে আমি ক্লাস নিচ্ছি কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। আমার সামনে কম্পিউটার আছে, মাইক্রোফোন আছে, ওয়েব ক্যামেরা আছে। দেখো, আমি যতটাই না ভালো পড়াই, যত ভালোই পড়াই না কেন, বাট আমার সামনে যদি আজকে এই ক্যামেরাটা যদি অফ থাকতো, তাহলে আমার এই হাত নাড়াটা, আমার এই বুঝানোর স্টাইলটা তোমাদের কাছে যথেষ্ট অসহ্যকর মনে হতো। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এই মুহূর্তে ক্যামেরাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট আমাদের লেকচারটা বোঝার জন্য। ঠিক আছে? বলতে পারো ভাইয়া কম্পিউটার ছাড়া তো ক্লাস নেওয়া সম্ভব না। হ্যাঁ? তারপর মাইক্রোফোন ছাড়া তো সাউন্ড শুনবে না। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, বাট খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণর মধ্যেও কোনটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো, ৩ জন ব্যক্তি যদি একসাথে থাকে, ৩ জন ব্যক্তি, মনে করো একজন প্রিন্সিপাল, একজন হচ্ছে ভাইস প্রিন্সিপাল, আরেকজন হচ্ছে যে কোনো একটা ডিপার্টমেন্টের শিক্ষক। সেই ক্ষেত্রে ৩ জনেই কিন্তু বিসিএস ক্যাডার, ৩ জনেই কিন্তু অধ্যাপক, ৩ জনেই কিন্তু প্রফেসর, ৩ জনেই অনেক সিনিয়র শিক্ষক। বাট ৩ জনের মধ্যে যে কোনো একজন কিন্তু খুব প্রধান আছেন এবং খুবই অভিজ্ঞতার দিক থেকে এবং ওনার পদবীর দিক থেকে। আমরা যদি বলি কে হচ্ছে সবচেয়ে বেশি অভিজ্ঞ, তাহলে নিশ্চয়ই তোমরা এক কথায় সবাই বলবে যে প্রিন্সিপাল স্যার হচ্ছে সবচেয়ে বেশি অভিজ্ঞ একজন ব্যক্তি। সো বিষয়টা আমি একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি নাই, আমি হেডওয়ার্ডটা বোঝানোর চেষ্টা করছি যে হেডওয়ার্ড মানে কি। হেডওয়ার্ড মানে হচ্ছে এমন একটি শব্দ
যে শব্দটা যদি এই সেন্টেন্সের মধ্যে না থাকতো সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হতো না। আমরা প্যাসেজ পড়তে গিয়ে আমরা একটা শব্দ শিখেছিলাম কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা কিওয়ার্ডের ব্যবহারটা শিখেছিলাম এরকমভাবে যে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দিস প্যাসেজ অথবা হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দিস প্যাসেজ, অর্থাৎ এই যে প্যাসেজের প্রথম বাক্য এবং লাস্ট বাক্যের কিওয়ার্ডটা কি, অর্থাৎ এমন কোন শব্দটা আছে যে শব্দটার কারণে এই সেন্টেন্সের পুরোটা অর্থ খুব ভালোভাবেই পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি। ঠিক এমনিভাবে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা যখন কোনো গ্রামাটিক্যাল রুলস সলিউশন করতে যাব এই হেড ওয়ার্ডের একটা ব্যবহার আছে। এই হেড ওয়ার্ডটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে দুটা স্ট্রাকচার খেয়াল করতে হবে। একটা একটা ফিলিংস আমাদের থাকতে হবে। ফিলিংসটা বলতে কি বোঝাচ্ছি, আমাদের বুঝার অভিজ্ঞতা থাকতে হবে। আমরা যদি ইংরেজিতে ভালো অর্থ জানি এবং আমাদের যদি ইংরেজিতে রিডিং স্কিলে ভালো দক্ষতা থাকে তাহলে আমরা অবশ্যই অর্থ বুঝি, সেটার অর্থটা আমরা বুঝতে পারবো এবং বোঝার চেষ্টা করব কোনটা হেডওয়ার্ড। বাট আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যে আমরা জানি, বা তোমরা বলবা যে ভাই আপনি জানেন যে আমাদের লেভেলটা কেমন, আমরা পড়ি কম, ফাঁকিবাজি করি, অর্থ আমাদের বুঝতে সমস্যা হয়, সব কিছু মিলিয়ে যদি বলি যে ভাই আমরা অর্থ বুঝি না, বাট আমাদেরকে এমন কিছু টেকনিক আপনি বলেন যে টেকনিকটার কারণে আমাদের পরীক্ষার সেন্টেন্সে হেডওয়ার্ডটা আমাদের বের করতে যাতে সুবিধা হয়। তাহলে প্রথম কথা হচ্ছে যে বইয়ের ভাষায় আমরা যেটা বলবো যে কোনো সেন্টেন্সের হেডওয়ার্ড ওইটাই হচ্ছে হেডওয়ার্ড, যে হেডওয়ার্ডটা না থাকলে সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হতো না। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ শব্দটাই হচ্ছে হেডওয়ার্ড। এখন অর্থের উপরে ডিপেন্ড করবে, বলতে পারো ভাই অর্থ যেহেতু বুঝি না তাহলে স্ট্রাকচারটা কি। দুটা স্ট্রাকচার আমাদেরকে মনে রাখতে হবে। সবাই একটু দেখাও তো আমি কয়টা স্ট্রাকচারের কথা বলছি। দুটা স্ট্রাকচারের কথা মনে রাখতে হবে। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে আর্টিকেল দিয়ে শুরু হবে। এখন কেউ আবার প্রশ্ন করো না যে আর্টিকেল কোনগুলো, এগুলো আমরা অলরেডি জানি, এ এন দি। তারপরেও বলছি, দ্বিতীয় হচ্ছে পসেসিভ ওয়ার্ড দিয়ে শুরু হবে। পসেসিভ, অনেকে প্রশ্ন করতে পারো যে পসেসিভ আবার কোথা থেকে আসছে। পসেসিভ আসছে কেস থেকে। কেস মানে কারক। পসেসিভ তিন ধরনের, সিঙ্গেল, একটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। সাবজেক্টিভ এক কেস, কেস থেকে পসেসিভ আসছে। সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। পসেসিভ কেস আবার দুই ধরনের, একটা সিঙ্গেল পসেসিভ, একটা ডাবল পসেসিভ। আমরা এখানে সিঙ্গেল পসেসিভের কথা বলছি। সিঙ্গেল পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইউর, হিজ। ঠিক আছে, যেমন মাই এর ডাবল পসেসিভ হচ্ছে মাইন। আচ্ছা, আমি খুব বেশি ব্যাখ্যা করতে চাই না, তাহলে আমরা আমাদের মেইন আলোচনা থেকে দূরে চলে যাব। আমরা স্ট্রাকচারগুলো সরাসরি একটু লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে আর খুব সমস্যা হবে না ইনশাআল্লাহ। ফার্স্ট স্ট্রাকচারটা যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে এ অ্যান্ড বি, এই হচ্ছে আর্টিকেল। এগুলো নিয়ে কারো কোনো মতামত নেই, এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। তাদের পরে হচ্ছে আর্টিকেল কাদের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। সহজ কথা, আর্টিকেল এমন কতগুলো শব্দ যে শব্দগুলো কোনো নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে তাদেরকে আর্টিকেল বলে। সো আমরা বুঝতে পারি সংজ্ঞা থেকে আর্টিকেল নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে, সেটা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সেটা অনেক মানে ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে গেলে জানা যাবে। বেসিক কথা হচ্ছে আর্টিকেল নাউনের পূর্বে বসে। তাহলে এ এন ডি দিয়ে শুরু হবে সেন্টেন্সটি এবং তাদের পরে নাউন থাকবে এবং এই নাউনের পরবর্তীতে অফ থাকতে পারে, অফ, ইন, হ্যাঁ, তারপর হচ্ছে আরো ডট 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 কিছু প্রিপোজিশন থাকতে পারে। এখানে অফ ইন দ্বারা আমি বুঝাচ্ছি প্রিপোজিশনের কথা। এখানে মেইন যে অপশনটা সেটা আমাদের মনে রাখতে হবে যে এই যে নাউনটা, এই নাউনটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে? প্রথমে এ এন দিয়ে শুরু হচ্ছে, মাঝখানে নাউন আসছে কারণ নাউনের পূর্বে আর্টিকেল বসে, এবং তাদের পরে যদি প্রিপোজিশন অফ, অ্যাট, উইথ, ইন এই ধরনের কোনো প্রিপোজিশন থাকে, তবে আমরা যে ব্যবহারটা বেশি দেখতে পাবো সেটা হচ্ছে অফের ব্যবহার বেশি পাবো। অফের ব্যবহারটা বেশি পাবো, অন্যগুলো ব্যবহার খুব একটা নাই বললেই চলে, থাকলেও থাকতে পারে। যাই হোক, এই যে নাউনটা, এই নাউনের উপরে আমাদের ডিপেন্ড করবে পরবর্তী ভার্ব কি হবে। নাউন, যেমন এই নাউনটা দুই রকম হতে পারে। নাউনটা সিঙ্গুলারও হতে পারে, এই নাউনটা প্লুরালও হতে পারে। ঠিক আছে, নাউন যদি সিঙ্গুলার হয়, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। আবার
নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখন প্রশ্ন কিভাবে, একটি এক্সাম্পল দিয়ে বুঝান। এক্সাম্পল যদি দেখি আমাদের বইয়ে একটু দেখো 11 নম্বর পেজের একদম উপরের দিকে একটা এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1, the quality of the quality of the mangoes be good. The quality of the mangoes be good. এখানে দেখো প্রথমত হচ্ছে এখানে অর্থ যদি আমরা বলি অর্থটাকে আমাদের প্রাধান্য দিতে হবে খুব বেশি, এখানে মনে রাখতে হবে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস বি গুড। বি বলতে কি বোঝাচ্ছে? বি বলতে বোঝাচ্ছে অ্যামিজার ওয়াজওয়ারকে বোঝাচ্ছে, সেটা আমরা জানি, গত ক্লাসে আমরা ব্যাখ্যা করেছি, আগেও বলেছি। এখন অনেকেই কি করবে জানো, অনেকে এই যে ম্যাঙ্গোজ আছে না, ম্যাঙ্গোজ, এই ম্যাঙ্গোজটা দেখে অনেকে কি বলবে, এই যে কমন পড়েছে, কি পড়েছে? কমন পড়েছে, এটা প্লুরাল হবে না। এখানে আমের কথা বলে নাই, আমগুলোর গুণাগুণের কথা বলা হচ্ছে, আমগুলোর গুণাগুণের কথা বলা হচ্ছে। অনেকে ভাববে যে এখানে ম্যাঙ্গোজ আছে, এখানে আর অথবা ওয়ার হবে, নট। বাট আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে পুরাটা সেন্টেন্স পড়ে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ, আমগুলোর গুণাগুণ হয় ভালো, আমগুলোর গুণাগুণ হয় ভালো। এই যে দেখো আমরা প্রথমে এখানে দি পেয়েছি, তার পরবর্তীতে আমরা এখানে অফ পেয়েছি, আর এই যে কোয়ালিটি শব্দটা এটা হচ্ছে নাউন, কোয়ালিটি শব্দটা হচ্ছে নাউন। তাহলে এই নাউনটা দেখো এখানে কি হয়েছে? সিঙ্গুলার। এই নাউনটা এখানে কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। তাহলে যেহেতু কোয়ালিটি যেহেতু সিঙ্গুলার, তাহলে পরবর্তী আমাদের ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে বি ভার্ব যেহেতু, তাহলে আমরা এখানে ইজও লিখতে পারি অথবা ওয়াজও লিখতে পারি। যদি প্রেজেন্ট টেন্স মনে করো ইজ লিখবো, আর যদি পাস্ট টেন্স মনে করো তাহলে আমরা ওয়াজ ব্যবহার করবো। আমি আবার একটু স্ট্রাকচারটা বলি যে হেডওয়ার্ডের দুইটা স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচার হচ্ছে এ অ্যান্ড বি, তার পরবর্তীতে আমরা জানি যে আর্টিকেলের পরে নাউন বসে এবং তাদের পরে প্রিপোজিশন যুক্ত থাকবে। তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। বুঝে গেছে? তাহলে এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এই নাউন শব্দটাই হচ্ছে বেসিক্যালি হেডওয়ার্ড। এখানে এই নাউন শব্দটাই হচ্ছে কি? হেডওয়ার্ড। হেডওয়ার্ড, ঠিক আছে? নাউন শব্দটাই হচ্ছে কি? হেডওয়ার্ড। তাহলে এই নাউনটা আমাদের বুঝতে হবে যে কোনটা নাউন। এখন যদি আমি পরবর্তী এক্সাম্পলগুলোর কথা বলি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, সবাই এটা একটু স্ক্রিনশট দাও। সবাই একটু স্ক্রিনশট দাও। সবাই কি স্ক্রিনশট দিছো? আচ্ছা, নাইমা, তুমি পরবর্তী এক্সাম্পলগুলো আমাদের একটু সলভ করে দাও। পরবর্তী এক্সাম্পলগুলো একটু সলভ করে দাও। জি ভাইয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে হিজ চয়েস অফ ওয়ার্ডস, এখানে বি এক্সিলেন্ট, বি এর জায়গায় হবে ইজ, কারণ চয়েস এটা সিঙ্গুলার, এর জন্য এখানে ভার্ব হবে সিঙ্গুলার। ও একটু কথা তারপর অ্যাড করে নি আমি। এখন অনেকে ভাববে যে ভাই আপনি পড়ালেন যে এ এন্ড বি আর্টিকেল দিয়ে, এখন তো হিজ হচ্ছে অন্য কিছু। হ্যাঁ, তাহলে এটাতে উনি সলিউশন করে দিচ্ছে, এটা তো আমরা বুঝতেছি না। আচ্ছা, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। 2 নাম্বারটা আমি লিখি নাই। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে পসেসিভ থাকবে, সিঙ্গেল পসেসিভ, যেমন মাই, তারপরে আওয়ার, ইউ, হিজ, এগুলো হচ্ছে। হ্যাঁ, এই পসেসিভ ঠিক আর্টিকেলের জায়গায় পসেসিভটা আসবে, তার পরবর্তীতে যে নাউনটা থাকবে ওই নাউনটাই হচ্ছে হেডওয়ার্ড এবং ওই প্রিপোজিশন থাকবে। শুধু স্ট্রাকচার আগেরটার মতোই, জাস্ট আর্টিকেলের জায়গায় শুধু পসেসিভ শব্দটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে?
জি বলো। জি ভাইয়া, তারপর তৃতীয় নম্বরটা হচ্ছে দ্য কালার অফ হার আইস বি ব্লু। এখানে কালার হচ্ছে হেডওয়ার্ড, তো কালার যেহেতু সিঙ্গুলার সেজন্য এখানে বি এর জায়গায় হবে ইজ অথবা ওয়াজ। তারপর হচ্ছে এ নাম্বার অফ বয়েজ বি প্রেজেন্ট। তাহলে আমরা জানি ভাইয়া যে এ নাম্বার অফ যখন থাকবে তখন হবে ভার্ব প্লুরাল। তো রাইট। এখানে verb- জি ভাইয়া, তখন এখানে হবে আর অথবা ওয়ার, এখানে আর হবে। তারপর হচ্ছে দ্য নাম্বার অফ বয়েজ বি প্রেজেন্ট। দ্য নাম্বার অফ থাকলেও ভার্ব হবে সিঙ্গুলার, তো এখানে বি এর জায়গায় হবে ইজ অথবা ওয়াজ, এখানে ইজ দিব। ফাইন। তারপরে আমি একটু বলি যে 6 নাম্বার থেকে